বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ সম্পর্কে বলবো, কিভাবে তারা দেওয়ানি লাভ করে। তবে বলার আগে বলে রাখি যে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চলো এখন শুরু করা যাক। কোম্পানি কিভাবে দেওয়ানি লাভ করে। কোম্পানির কর্মচারীদের এই ব্যাপক দুর্নীতির খবর বিলাতে পৌঁছায়। বিলাতের কর্তৃপক্ষ বাংলায় কোম্পানির শাসনে দুর্নীতির প্রতিকার ও বক্সারের যুদ্ধের পর কোম্পানির শাসনকে সংগঠন করিবার জন্য লর্ড ক্লাইভকে দ্বিতীয়বার গভর্নর নিযুক্ত করে কলকাতায় পাঠিয়ে দেয়। ক্লাইভ কলকাতায় এসে দেখে যে বক্সার যুদ্ধের ফলে কোম্পানি বাংলায় যে সকল ক্ষমতা লাভ করেছে তার কোনো আইনগত ভিত্তি নেই, কারণ তখনও পর্যন্ত দিল্লির বাদশাহ ছিলেন আইনত বাংলার মালিক। তিনি আইনত বাংলার শাসনকর্তা নিয়োগ করিতে পারতেন। বাদশাহের অবস্থা যতই দুর্বল হোক না কেন, লোকের চোখে তিনিই ছিলেন আইনত সার্বভৌম ক্ষমতার অধিকারী। বাদশাহের বিনা অনুমতিতে কোম্পানি বলপূর্বক বাংলার ক্ষমতা অধিকার করে। এই অধিকারের কোনো আইনগত ভিত্তি ছিল না। দ্বিতীয়ত, বক্সারের যুদ্ধে মীর কাসিমের সহযোগী হিসাবে বাদশাহ দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব ইংরেজদের হাতে পরাস্ত হয়। কিন্তু কলকাতা কর্তৃপক্ষ বাদশাহ শাহ আলম ও অযোধ্যার নবাবের সহিত কোনো সন্ধি স্থাপন করেনি। তাদের সঙ্গে সন্ধি স্থাপন করার দরকার দেখা হয়। তৃতীয়ত, বাংলার নবাব নজমুদ্দৌলার সঙ্গে কলকাতা কর্তৃপক্ষ যে সন্ধি স্থাপন করেছিল তা ক্লাইভের মনঃপূত হয়নি। ক্লাইভের উদ্দেশ্য ছিল নবাবকে মসনদে নামে মাত্র রাখিয়া বাংলার দেওয়ানি বা রাজস্বের অধিকার কোম্পানির হাতে নেয়া। এই সকল উদ্দেশ্য সিদ্ধির জন্য ক্লাইভ বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি 1765 খ্রিস্টাব্দে স্বাক্ষর করেন। এলাহাবাদের দ্বিতীয় সন্ধির বলে কোম্পানি বাংলার দেওয়ানি পায়। এই সন্ধির দ্বারা স্থির হয় যে শাহ আলম অযোধ্যার কারা ও এলাহাবাদ প্রদেশ পাইবেন। 2. সুবা বাংলা অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার কোম্পানি পাবে। 3. এই দেওয়ানি লাভের বিনিময়ে কোম্পানি বাদশাহকে বছরে 26 লক্ষ টাকা নজরানা দিবে। 4. বাংলার নবাব নজমুদ্দৌলাকে তার সরকারের ব্যয় নির্বাহের জন্য কোম্পানি 53 লক্ষ টাকা দেবে। 5. এই অর্থের বিনিময়ে বাংলার নবাব বাংলার রাজস্বের উপর তার দাবি ছেড়ে দেবেন। আসলে কোম্পানি দেওয়ানি পেয়ে রাজস্ব আদায়ের ভার রেজা খাঁ নামে এক ব্যক্তির উপর ছেড়ে দেয়। তার উপাধি হয় সহকারী নবাব। প্রকৃত নবাবের হাতে থাকে বিচার ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, কিন্তু কাগজে কলমে তা থাকলেও নবাব হাতে কলমে তা রেজা খাঁর হাতে ছেড়ে দেন। এর ফলে নবাবের হাতে আর কোনো ক্ষমতা থাকেনি। কোম্পানি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে এলাহাবাদের প্রথম সন্ধি 1764 খ্রিস্টাব্দে সেই সন্ধির দ্বারা শান্তি স্থাপন করে। এই সন্ধির দ্বারা স্থির হয় যে 1. নবাব সুজাউদ্দৌলা কোম্পানিকে কারা ও এলাহাবাদ প্রদেশ ছেড়ে দেবেন। 2. চুনার জেলা ও চুনার দুর্গ কোম্পানির আশ্রিত থাকবে। 3. নবাব কাশীর জমিদারিটি কোম্পানির আশ্রিত বলবন্ত সিংহ ও তার বংশধরদের দেবেন। 4. নবাব সুজাউদ্দৌলা বক্সারের যুদ্ধের দরুন কোম্পানিকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন। 5. সুজাউদ্দৌলা কোম্পানির সঙ্গে আত্মরক্ষামূলক মিত্রতা স্থাপন করবেন। 6. কোম্পানি অযোধ্যায় বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে।
দেওয়ানি লাভের কি গুরুত্ব ছিল? দেওয়ানি লাভের গুরুত্ব হলো এলাহাবাদের সন্ধি ও কোম্পানির বাংলার দেওয়ানি লাভ ক্লাইভের রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেয়। প্রথমত এই সন্ধির বলে কোম্পানি নবাবকে নামেমাত্র বাংলার সিংহাসনে বসিয়ে আসল ক্ষমতা দখল করে। নবাব হন ছায়া আর কোম্পানি হয় কায়া। নবাব বাংলার রাজস্বের অধিকার হারিয়ে বিষহীন ঢোড়া সাপে পরিণত হন। তার বিচার করার ক্ষমতা কার্যত নষ্ট হয়, কারণ তার না ছিল পুলিশ, না ছিল সেনা। তার হুকুম কার্যকরী করা সম্ভব ছিল না। তার তরফে মোহাম্মদ রেজা খাঁ বিচারের দায়িত্ব নেন। মোহাম্মদ রেজা খাঁ কোম্পানির দ্বারা নিযুক্ত ও পরিচালিত হওয়ায় তার উপর নবাবের কোনো এখতিয়ার ছিল না। রেজা খাঁর মাধ্যমে আসল ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়। কোম্পানি সরাসরি রাজস্ব ও রেজা খাঁর বকলমে শাসন ক্ষমতা অধিকার করে। এই ব্যবস্থাকে দ্বৈত শাসন বলা হয়। এই ব্যবস্থায় কোম্পানির দারুণ সুবিধা হয়। কোম্পানির হাতে থাকে দায়িত্বহীন ক্ষমতা আর নবাবের হাতে থাকে ক্ষমতাহীন দায়িত্ব। নবাবের কোনো ক্ষমতা না থাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটে। কোম্পানি এজন্য নবাবকেই দোষারোপ করে, কারণ আইনত নবাবই ছিলেন নিজামতি বা শাসনের দায়িত্বপ্রাপ্ত, কিন্তু তার না ছিল পুলিশ ও না ছিল সেনা বা না ছিল উপযুক্ত প্রশাসন। রেজা খাঁ নবাবের নির্দেশ মানতেন না। দ্বৈত শাসনের ফলে বাংলায় আইন শৃঙ্খলা লোপ পায়। দ্বিতীয়ত, পলাশির যুদ্ধের পর থেকে কোম্পানি বাংলায় যে সকল ক্ষমতা ধীরে ধীরে লাভ করেছিল তা শুধু বল প্রয়োগ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মুঘল সম্রাটের অনুমোদন না থাকায় এই ক্ষমতার আইনগত ভিত্তি ছিল না। বাদশাহের কাছ থেকে দেওয়ানি লাভের পর বাংলার কোম্পানির ক্ষমতা আইনগত ভিত্তির উপর স্থাপিত হয়। তৃতীয়ত, এলাহাবাদের সন্ধির বলে বাংলার নবাবের পক্ষে মীর কাসিমের মতো মাথাচাড়া দিয়ে উঠবার সম্ভাবনা দূর হয়। চতুর্থত, নবাবের পুরনো কর্মচারীগণকে যথা নন্দকুমার প্রভৃতিকে বরখাস্ত করে কোম্পানির অনুগত কর্মচারী যথা রেজা খাঁ, সীতাভ রায় প্রভৃতির নিয়োগ করা হয়। নন্দকুমার প্রভৃতি পুরাতন কর্মচারীদের নবাবের স্বাধীনতা বাঁচাবার চেষ্টা করায় বরখাস্ত ও দণ্ডিত করা হয়। মোট কথা, কোম্পানির দেওয়ানি লাভের ফলে নবাবের পদ বজায় রাখা হলে তার আসল ক্ষমতা একেবারে লোপ করা হয়। নবাবের প্রধান কর্মচারীদের কোম্পানির দ্বারাই মনোনীত হয়ে কোম্পানির ইঙ্গিতেই কাজ করতে হতো। চতুর্থত, কোম্পানি নবাবকে পদচ্যুত করে সরাসরি বাংলার শাসন ক্ষমতা দখল করলে ফরাসি ও অন্যান্য ইউরোপীয় শক্তিগুলির মনে ঈর্ষা দেখা দিত। এক্ষেত্রে অন্য ইউরোপীয় শক্তিগুলি ইংরেজের অধিকার অস্বীকার করতে পারত। নবাবকে নামেমাত্র সিংহাসনে রাখায় ইংরেজ কোম্পানি বলতে থাকে যে তারা নবাবের অধীনে কাজ করছে। এইভাবে ক্লাইভ একটি আইনগত ধোঁকা বা লিগ্যাল ফিকশন তৈরি করেন। নবাবকে সিংহাসনে রাখার ফলে ভারতের অন্যান্য দেশীয় শাসকগণের মনে ইংরেজের সম্পর্কে আশঙ্কার নিরসন হয়। পঞ্চমত, কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার জনসাধারণের উপর শোষণ বাড়ে। আগে দেশের টাকা দেশের মধ্যেই থাকত। এভাবে নানাভাবে বাংলার অর্থ সম্পদ ইংল্যান্ডে চলে যেতে থাকে। দেওয়ানি লাভের পর ব্রিটিশ সরকার কোম্পানিকে আদেশ দেয় যে কোম্পানি বাংলার রাজস্ব থেকে বছরে 4 লক্ষ পাউন্ড ব্রিটিশ সরকারকে দেবে। এই টাকা কোম্পানি বাংলার রাজস্ব থেকে তুলতে থাকে। তাছাড়া কোম্পানি নানাভাবে বাংলার অর্থ শোষণ করে। বিলাত থেকে কোম্পানির কর্তারা নির্দেশ দেন যে এখন থেকে কোম্পানি বাংলায় যে মাল খরিদ করবে তার জন্য অর্থ বিলাত থেকে পাঠানো হবে না। বাংলার রাজস্বের টাকা দ্বারা এই মালপত্র কিনে ইউরোপে পাঠাতে হবে। মাছের তেলে মাছ ভাজার মতো কোম্পানি বাংলার রাজস্বে বাংলার মাল কিনে বিনা মূলধনে
বাংলার মাল কিনে তা ইউরোপে বিক্রি করার মুনাফা লুটতে থাকে। 1766 থেকে 1768 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা থেকে 57 মিলিয়ন পাউন্ড কোম্পানি নিয়ে যায়। এছাড়া কোম্পানির কর্মচারীরা ও অন্যান্য ইংরেজ বণিকরা বিনা শুল্কে বাণিজ্য করতে থাকে। তারা নুন, তামাক, চাল প্রভৃতি চালান দেয়। কোম্পানি আয় বাড়াবার জন্য চাষের জমিগুলিকে চড়া হারে বছর বছর নিলামে ইজারা দেওয়ার ব্যবস্থা চালু করে। ইজারাদার রায়তের নিকট থেকে ইচ্ছামতো হারে কর আদায় করতে থাকে। মুঘল যুগে জমি জরিপ করে যে কর ধার্য করা হয়েছিল তা রদ করা হয়। কৃষকদের উপর দারুণ শোষণে আরম্ভ হয়। কৃষকের দুরবস্থার ফলে 1770 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এইভাবে কোম্পানি দেওয়ানি লাভের ফলে বাংলার সাধারণ মানুষ ও কৃষকদের অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে।